প্রথমত আমি যা দেখলাম এটা মূলত আসছে ছবি পর্যালোচনা করতে গিয়ে। যখন মানে একটা ছবি দেখে ছবিটা আমরা জানি যে ছবি পাঠ আমাদের দেশে যদিও খুব বেশি আমরা এটা করি না, কিন্তু ইউরোপ আমেরিকা এটা খুব পাশ্চাত্য অঞ্চলে এটা খুবই হয় ছবি পাঠ। সেইখান থেকে মূলত ম্যাজিক রিয়েলিজমের কনসেপ্টটা গ্রো করে। পরবর্তীতে আমরা দেখি যে এটা চলে আসে লাতিন আমেরিকায়। তো লাতিন আমেরিকায় যখন এটা চলে আসলো ম্যাজিক রিয়েলিজম নিয়ে প্রচুর সাহিত্য চর্চা হলো, এবং আমরা জানি যে এই ক্ষেত্রে মার্কেসকে আমরা পুরোধা ব্যক্তিত্ব বলতে পারি। আমরা আসলে প্রথমে তাহলে একটু বোঝার চেষ্টা করি যে ম্যাজিক রিয়েলিজম জিনিসটা কি। কথাটার মধ্যে দিয়ে স্যার পরিষ্কার যে ম্যাজিক মানে হচ্ছে জাদু, আর রিয়েলিজম মানে বাস্তবতা। তার মানে হচ্ছে যে যে বাস্তবতার মধ্যে একটা জাদু আছে কিন্তু সেটা জাদু নয়, কিন্তু বাস্তবতা। এখন জাদু মানে আসলে কিরকম জাদু? আমরা ছেলেবেলায় যেগুলো জাদু দেখছি সেই ধরনের জাদু না, আসলে এটা সাহিত্যের একটা বিশেষ শাখা। যে সাহিত্যটা একদম একটা মার্জিন করে দিচ্ছে ইউরোপের সাহিত্যের যে বিকাশ, ইউরোপের সাহিত্যের যে ধারা, পাশ্চাত্যের যে সাহিত্যের ধারা, সেখান থেকে একদম স্পষ্ট একটা মোটা দাগে আমরা এটাকে আলাদা করতে পারি এই একটা বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে। ঠিক বিশেষ বৈশিষ্ট্যটা কি? আমরা যদি লাতিন আমেরিকার যে জিওগ্রাফিটা দেখি, জিওগ্রাফিটা দেখলে বুঝবো যে সেখানে বিশাল আমাজন বন। লাতিন আমেরিকা স্পেশালি এই আমাজনের সঙ্গে যে তাদের যে প্রাচীনত্ব ফর 1000 ইয়ার্স, অসংখ্য মানুষ সেখানে শত শত বছর বললে কম বলা হবে, হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করছে। এবং সেখানে 3টা মেজর সভ্যতা গড়ে উঠছে, যেগুলো নিয়ে সেভাবে আলোচনা আসে না। ইনকা, আজটেক, মায়া, এই যে সভ্যতাগুলো, এই সভ্যতাগুলোর যে জীবনবোধ, যে চর্চা, যে ধারণা, এবং আপনারা যদি রেড ইন্ডিয়ানদের কালচারটাও এখন দেখে থাকেন তাহলে দেখবেন, বা তাদের মিউজিকগুলো, সেই মিউজিকের মধ্যে যে টোনটা, এইটা ঠিক ইউরোপ আমেরিকার সঙ্গে জানা, ইভেন আমাদের এই কন্টিনেন্টের সঙ্গে জানা, তাদের টোনটা একদম আলাদা। তো মার্কেসের ভাষায় যদি আমরা বলি যে আসলে তার এই যে ম্যাজিক রিয়েলিজম, আমরা জাদু বলছি কিন্তু সেখানে যে জাদু টোনা, যে অতি প্রাকৃত বা ভূত প্রেত, কিংবা ধরেন আমাদের এইখানকার কনসেপ্টে যদি বলি যেটাকে আমরা কুসংস্কার মনে করি, সেই কুসংস্কারটা ওখানে সংস্কার, একটা জীবনের একটা অংশ, জীবনের একটা অংশ হিসেবে তারা এটাকে রেখেছেন। যে ইউরোপীয় লেন্স দিয়ে তাদের জীবনকে দেখা নয়, বরং তাদের জীবনের ভিতর দিয়ে নিজেকে দেখা। এই যে একটা বোধ যে আমার এখানে কুসংস্কার আছে, সংস্কার আছে, আমার যা আছে সেটাই আমার জীবন। আমরা যদি সেটা মানে আমি এখন যা, এটাই আমি, মানে লাতিন আমেরিকানরা যা সেটাই তারা হতে পারে সেখানে তাদের এখানে তাদের যে পূর্বসূরি তাদেরকে তারা বিশ্বাস করে, তারা প্রেতাত্মাকে বিশ্বাস করে, তাদের যে অ্যামাজন বনের যে অতিপ্রাকৃত চিন্তাভাবনা সেগুলোকে তারা বিশ্বাস করে, তারা ভূত প্রেত এগুলোকে তারা বিশ্বাস করে, জাদু টোনায় বিশ্বাস করে। এই বিষয়টা এখন কথা হচ্ছে, এই আলোচনাটা আমরা যেটা তুলতে পারি, এটা আসলে লাতিন আমেরিকায় কেন মানে এই কনসেপ্টটা রিয়েল, এই যে আমরা বলছি যে ম্যাজিক রিয়েলিজম, এটা লাতিন আমেরিকায় বা শুরু হলো কেন? এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা লাতিন আমেরিকার যে সমস্ত পুরোধা ব্যক্তিত্ব এই জাদু বাস্তবতা নিয়ে আলোচনা করেছেন, বা তাদের যে সাহিত্যকর্মগুলো দিয়ে তারা মূলত একটা, আমি শুরুতে বলছিলাম যে তারা একটা সীমারেখা টানার চেষ্টা করছিলেন যে আমরা আসলে ইউনিক, আমরা আলাদা হতে চাই। আমাদের সাহিত্য এবং যারা সাহিত্যবোদ্ধা তারা লেখালেখি করেছেন, আমি যেহেতু খুব মোটা দাগে কথাগুলো বলছি, একদম নাম উল্লেখ না করে, যে আমরা একটা আলাদা, আমাদের যে আলাদা, আমরা যে বিশেষ, আমরা যে অন্যদের থেকে কেন বিশেষ, এইটা বোঝাতে গিয়ে আমাদের একটা স্পেশালিটি দরকার। সেই স্পেশালিটি হচ্ছে ম্যাজিক রিয়েলিজম। আমরা যদি মানে এই ক্ষেত্রে একদম আমরা সবাই জানি যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিখ্যাত বই 100 Years of Solitude, তার এই বইটাতে সহ মার্কেস তার প্রায় প্রত্যেকটা লেখাতে এই জিনিসগুলো তুলে নিয়ে আসছেন। তারপরে আমরা ওসার লেখাতে পাই, এখন এরকম অনেকের লেখাতে আমরা এগুলো পাচ্ছি। এবং পুরো লাতিন আমেরিকা সহ, মানে আমেরিকান, তখন কিউবাতেও এটা ছিল, পুরো লাতিন আমেরিকা জুড়ে। তো আমার কাছে মনে হয়েছে যে তারা যে সাহিত্য চর্চাটা করছেন পরে, এইটা তো ইউরোপে, এখন আমাদের এই অঞ্চলে আমরা বাংলায় কি ম্যাজিক রিয়েলিজম খুঁজে পাই না? বাংলাতেও কি ম্যাজিক রিয়েলিজম আছে?
আসলে আমরা যদি একদম রংপুরের কথা বলি, আমি যেমন আমাদের সাকিব ভাইয়ের কাছে শুনছি মাসান দেবতার কথা, ঠিক আছে, মাসান দেবতার কথা। আজকে আমাদের এখানে আরেকটা কথা হচ্ছিল আমাদের, আমি একেবারে যদি বলি যে আনন্দ মঠে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখাতে তিনি প্রথম দেখা যাচ্ছে যে যে নরবলির কথা বলছেন, এই নরবলি এখানে একদম খুবই কমন একটা কালচার ছিল পুরো, আমরা এখানে ইতিহাস থেকে দেখতে পাই। এই বিষয়গুলো আমাদের সাহিত্যভাবে আসে, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দ মঠে কিন্তু তুলে আনছেন, কিছুটা কপালকুণ্ডলে আনছেন। তো পরবর্তীতে সেই ধারাটা আমরা আসলে হয়তো ওইটা অত চিন্তা করে আমরা করিনি যে সাহিত্যে যারা কাজ করেছেন, কিন্তু ল্যাটিন আমেরিকার এই কনসেপ্টটা পরে এসে আমাদের এখানে খুব প্রবলভাবে আমরা দেখতে পাচ্ছি। আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা, যেটা একটা মহাকাব্যিক উপন্যাস, এইটার মধ্যে একদম মানে খুবই খুবই স্পষ্ট কিরকম, সেটা হচ্ছে যদি আমরা দেখি যে খোয়াবনামার যে বিল, এই বিলের পাড়ে যে শাওড়া গাছ, সেই গাছের নিচে মুন্সি মানে বসে বসে শাসন করছে, একটা অতি প্রাকৃতিক একটা ভৌতিক ব্যাপার, এবং যেটা প্রজন্ম থেকে প্রজন্মান্তর ধরে এটাকে তারা ট্রান্সফার করছে। এই যে চেতনাটা, আরেকটা জিনিস এখানে বলে রাখা খুব দরকার যে আসলে এই চর্চাটা কেন শুরু করলো লাতিন আমেরিকায় বা আমাদের এখানেই বা কেন। এটা হচ্ছে এরকম, যখন আমরা কোনো এন্টিটির বিরুদ্ধে, কোনো এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সরাসরি কথা বলতে পারি না, তখন আমাকে একটা এমন একটা বাতাবরণে কথা বলতে হয়, এমন একটা অঙ্গভঙ্গিতে, একটা ছদ্মবেশে, একটা বাইপাস করে কথা বলতে হয়, কিন্তু আমাকে কথা বলাটা খুব দরকার, খুব জরুরি, কিন্তু আমি সেই কথাটা বলতে পারছি না, কিন্তু আমাকে অঙ্গভঙ্গি করে মানে বলতে হচ্ছে, জাদুটোনা দিয়ে বলতে হচ্ছে, অতি প্রাকৃতিক ঘটনা দিয়ে বলতে হচ্ছে, আমি সেগুলো বলছি। এই মানে নিজেদেরকে লুকিয়ে রেখে, আড়ালে রেখে, ছদ্মবেশে মূলত নিজের জীবনের কথাগুলো, রাজনৈতিক কথাগুলো দেখা যাচ্ছে যে কথাগুলো বললে আমার জীবন নাশ হতে পারে, জীবন হুমকিতে পড়তে পারে, সেই জায়গা থেকে আমাকে কথাগুলো বলতে হবে, কিন্তু আমি কথাগুলো বলে ধরা ছোঁয়ার বাইরে থাকবো, আমি বেঁচে থাকবো, আমি সুস্থ থাকবো, এই চেতনাটা হয়েছে। একই সঙ্গে আমার সাহিত্যের বিকাশ হচ্ছে। এইভাবে মূলত আমরা দেখতে পাচ্ছি যে ম্যাজিক রিয়ালিজমের চর্চাটা হলো। আর আমাদের এখানে শাহ আমলে যাকে এই ম্যাজিক রিয়ালিজমের জাদু বাস্তবতায় একদম পুরোধা ব্যক্তিত্ব বলা যেতে পারে, অতি সম্প্রতি তিনি মারা গেছেন, শহীদুল জহিরের যে লেখাগুলোতে আমরা দেখতে পাই তিনি এটা নিয়ে ব্যাপক চর্চা করেছেন, এবং তিনি অবশ্য স্বীকারও করেছেন যে তার এই লেখায় যার প্রভাব সবচেয়ে বেশি, আর তাই ঋণ স্বীকার করছেন মার্কেজের উপর কাছে। আমাদের এখানে যদিও এটা নিয়ে খুব বেশি চর্চা এখন পর্যন্ত আমরা করতে পারিনি, এটা নিয়ে খুব বেশি অগ্রসর আমরা করতে পারিনি, হয়তো সামনে হয়ে যাব। আমাদের যারা কাজ করছেন সাহিত্যে, গল্প নিয়ে যারা কাজ করছেন, আশা করি এই ম্যাজিক রিয়ালিজম তারা আরও বেশি মানে আমাদের জীবন আমরা যা সেটাই যদি আমরা তুলে ধরতে চাই, আমাদের যদি আমরা রংপুরকেও চিন্তা করি, আমি আমার নিজের এলাকাকেও চিন্তা করি, তাহলে এই বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে যে আমাদের এখানে, যেমন আমি আমার এলাকার উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে বলবো যে আমরা একটা বিশ্বাস ছিল দাদা, সেরকম যে একটা পুকুরে আমি যদি গিয়ে কিছু চাই, সেখানে আমাদের সব থালা বাটি চলে আসছে, দাওয়াত আছে, এই যে একটা বিশ্বাস, তাই না? এরকম একটা আমাদের পূর্বপুরুষরা কিন্তু বিশ্বাস করতো। সেই জিনিসগুলো কিন্তু এখন আমাদের সাহিত্য ভাবে স্থান পায়নি। এই ঘটনাগুলো কুসংস্কার হিসেবে এগুলোকে আমরা আলাদা করে দিচ্ছি, কিন্তু এগুলো জীবনের কিন্তু একটা অংশ, এবং ওই সময় ছিল, এখন হয়তো নাই, এখনো তাবিজ, ঝুলকি, কবিরাজি, এগুলো কিন্তু এখন কালো ম্যাজিক বিশ্বাস না করলেও কিন্তু কিছু করে মানুষ, কিন্তু বিশ্বাস মুখে বলে করে না, কিন্তু বাস্তবে কিন্তু কিন্তু এগুলো কিন্তু আমাদের সাহিত্যে সেভাবে স্থান পায়নি। এই বিষয়গুলো আমরা যদি আনতে পারি, তাহলে মনে হয় আমাদের সংস্কৃতিটা ফুটে উঠবে, যেটা ম্যাজিক আমি যতটুকু বুঝেছি সেই আলোকে। তো এই ছিল মোটা দাগে আমার মনে হয় আলোচনা। 5 মিনিট আমাকে বলতে বলা হয়েছিল, আমি মনে হয় তার চেয়ে অনেক বেশি সময় বলে ফেলেছি। ধন্যবাদ শাকিল ভাই, ধন্যবাদ আমার সঙ্গে যারা ছিলেন। জাদু বাস্তবতার আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে এই বিষয়টা একটা রাজনৈতিক বিষয়ের সঙ্গে এর একটা সম্পর্ক আছে, সেইটার আরো মানে বিস্তারিত দু একটা আলাপ শোনা যায় কিনা। আমি এটা নিয়ে কথা বলেছি যে আসলে সাহিত্যকে ফুটিয়ে তুলতে মানুষকে, বিশেষ করে তারা যে সময়ে এই জাদু বাস্তবতা আলোচনা হচ্ছে, যে সময় যে সাহিত্যটা বিকাশ করছে, তখন আসলে পুরো লাতিন আমেরিকাতে আমরা দেখতে পাচ্ছি যে একদম সব মিলিটারি গভর্নমেন্ট, সেখানে বেশিরভাগই হচ্ছে স্বৈরাচারী সরকার।
এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে সাহিত্যের যে শক্তি দরকার, সেই শক্তি এবং জীবনের প্রতি যে হুমকি, এই হুমকি থেকে বাঁচবার জন্য তারা মূলত রাজনৈতিক কথাগুলোই বলছেন, যা দুটো কিন্তু সেটা অতি প্রাকৃত উপায়ে একদম রাজনৈতিক কথাগুলো বলছেন, জীবনের কথাগুলো বলছেন, কিন্তু একবারে তারা সমস্যার কথা বলছেন যেগুলো শত শত বছর ধরে আসছে। এই রকম বিষয়গুলো তারা তুলে আনছেন রাজনীতি, যেটা আমরা মেটামরফোসিসেও পাচ্ছি, আবার কাফকার গল্পের মধ্যে পাওয়া যায়। এইগুলো আপনি ওইরকমই জিনিসটা, যে রাজনৈতিক বিষয়টা আসতেছে কিন্তু সেটা অতিপ্রাকৃত ভৌতিকভাবে জীবনের সঙ্গে এমনভাবে মিলিয়ে দেওয়া হচ্ছে যেমন জীবনটা খুব স্বাভাবিক ঘটনা, এরকম করে আসলে আলোচনায় নিয়ে আসা হয়েছে। এটা একটা রাজনৈতিক দিকও আছে, কারণ হচ্ছে আমরা জানি যে লাতিন আমেরিকা কলম্বাস যাওয়ার পর থেকে, তার আগে তো ওখানে মানুষের বসতি ছিল, এটা নিয়ে একটা অবজেকশন আছে আমাদের ইতিহাস যারা চর্চা করেন তাদের মধ্যে। তিনি আসলে আমেরিকা আবিষ্কার করেছেন, এটা নিয়ে খুবই অবজেকশন যে তিনি কিভাবে আমেরিকা আবিষ্কার করেন, সেখানে তো হাজার হাজার বছর ধরে মানুষ বসবাস করছেন, তাহলে এটাকে আমরা কেন আবিষ্কার করবো? বরং এরকম যে যাওয়ার রাস্তাটা তার আগে আফ্রিকা থেকে হাজার হাজার বছর আগে মানুষ ওখানে গিয়ে বসবাস করছে, এশিয়ানরা গিয়ে বসবাস করছে। আপনার রেড ইন্ডিয়ান কথাটা দেখলেই দেখবেন যে মঙ্গলের জনগোষ্ঠী, তো ওখানে গিয়ে বসবাস করছে, তাহলে আপনি আবার কোথা থেকে আবিষ্কার করলেন? আপনাকে তো এটা তো নতুন, এই পথে কেউ যায়নি, আপনি সেই পথটা আবিষ্কার করছেন, সেইটা বলতে পারেন। তো এখন কথা হচ্ছে যে এই যে স্প্যানিশরা গেল এইখানে, সেখানে গিয়ে তারা নতুন করে একটা কলোনি স্থাপন করলো, তাদেরকে কলোনাইজ করলো, তাদের যে সংস্কৃতি ছিল সেটাকে প্রায় মেসমারাইজ করে দিয়ে সেখানে নতুন ধর্ম নিয়ে আসলো, তাদের যে লোক ধর্ম সেটাকে বাদ দিয়ে সেখানে তারা ক্রিশ্চিয়ানিটি নিয়ে আসলো। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে সেখানে যে পলিটিক্স প্র্যাকটিস হয়েছে, সেই প্র্যাকটিসেও তারা পুরো মানে গণতন্ত্র চর্চার বাইরে গিয়ে তারা পুরো মিলিটারি গভর্নমেন্ট চালিয়েছে। সেটার বিরুদ্ধেই মূলত সেখানে মানুষ সচেতন হয়েছে যে এটাকে সাহিত্যের একটা প্রধান হাতিয়ার এবং জাদু বাস্তবতা সেক্ষেত্রে আমি বলবো যে এটা প্রধান অস্ত্র হিসেবে কাজ করেছে। আচ্ছা, আপনাকে সাম্প্রতিককালে আমরা দু একটা বই দিয়েছিলাম, সেই বইগুলো সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা? সেখানে আমাদের কেউ কোনো পাঠকের মতেই যে জাদু বাস্তবতা রিলেটেড গল্প পাওয়া যায়। সম্প্রতি আমরা ফিরে দেখা দেখে যে আমরা পদক প্রদান করলাম এবং যে আমাদের সম্মেলনটা হয়ে গেল, সেখানে আমরা যে বইটা নিয়ে গল্পগ্রন্থ খেদমতুল মৌত, আমাদের নূরনবী শান্ত ভাইয়ের লেখা, এই বইটা আমরা যে বিশ্লেষণ করেছি, এই গল্পগুলো যদি আমরা করি, প্রত্যেকটা গল্পই নিঃসন্দেহে খুবই চমৎকার। তবে এর মধ্যে একটি গল্প স্পেশালি আমি যদি বলি, একটি গল্পের কথা, সেটা হচ্ছে বানেসা ওরফে বকুলের মা। এই যে একটা গল্প, এই যে গল্পে তিনি যে জীবন বোধ তুলে ধরেছেন। বানেসা যখন তার খুবই এই তিস্তা ধরলাপাড়ের সে একটা মেয়ে, সে যখন বড় হচ্ছে, খুবই অভাবের মধ্য দিয়ে বড় হয়েছে, সেই অভাব থেকে বড় হয়ে সে যখন বিয়ে হলো এক মাস্টার সাবিরুল মাস্টারের সঙ্গে, তারপরে জ্যোৎস্না রাত আসলেই তার ধরলা পাড়ে যেতে ইচ্ছা হয়, মনে হয় যে সে উড়ে উড়ে যাচ্ছে। এই পরে যে তার এইটা করতে গিয়ে মানে স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে মিলমিশ করতে গিয়ে দেখা গেল যে তাকে খুঁজতে গিয়ে সাবিরুল মাস্টারের তার মৃত্যু হলো। পরে বানেসার জীবনের যে মানে কাহিনীটা এবং শেষে যে টুইস্ট আছে, এটা একদম মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিলেজ পলিটিক্সটাও সেখানে আমরা পাইলাম। ভিলেজ পলিটিক্স দেখা যাচ্ছে যে বানেসাকে শেষ তো মানে গল্পটা এত ইন্টারেস্টিং, শেষ তো গিয়ে মানেসাকে যে ঘটনাটা ঘটে যে মানেসা যখন এই গ্রামের মানুষের অত্যাচারে, এখানে আরেকটা জিনিস এখানে বলে রাখা খুবই দরকার, সেটা হচ্ছে যে জাদু বাস্তবতায় নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করা হয় বারবার। এটা অনেক জায়গায় দেখা গেছে, খুবই কমন একটা মানে এই সাহিত্যের একটা প্রধান বৈশিষ্ট্য। যেখানে এই গল্পটাতে আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে মানেসাকে ওখানে একজন গরু পাচারকারী সে ভোগ করছে, মানে রেপ, বিয়ে হয়, পরে বিয়ের পরে রেপ, বা হচ্ছে যে পরে তাকে ছেড়ে দেওয়া হয়, পরে সে স্কুলে মাস্টারের দপ্তর হিসেবে কাজ করে, সেই মাস্টার তাকে পোয়াতি বানিয়ে ফেলে। সেখানে এই বাস্তবতায় তাকে কিন্তু পরে দেখা যাচ্ছে গ্রাম ছাড়তে হয়। গ্রাম ছেড়ে তখন তিনি ঢাকা শহরে চলে যায়। ঢাকা শহরে গিয়ে তাকে কি করতে হয়, যেখানে সে ওঠে সেখানে যে মহিলার কাছে গিয়ে ওঠে, সেই মহিলা তাকে একটা অফার দেয় যে তুমি তো অভাবের তাড়নে আসছো, তোমাকে আমি একটা ভালো প্রস্তাব দিই, সেটা কি 2 লাখ টাকা দিব, তুমি যদি 2 লাখ টাকা নাও তাহলে তোমার তো টাকা, তোমার যে বাচ্চা কাচ্চা আছে সেই টাকাটাও তোমার হয়ে গেল, আর তোমার টাকার অভাব থাকলো না, কোনো সমস্যা নেই, তুমি এটা মেনে নাও। ভালো একটা পরামর্শ। কি পরামর্শ? যে তুমি 2 লাখ টাকা নাও,
আরেক মেয়ে সে একটা লোককে খুন করে ফেলছে, সেই খুনের বদলা তুমি জেল খাটবা। অদ্ভুত এক ঘটনা। সেই কোথাকার বানেসা যে আকাশে মানে উড়ে বেড়াইতো, সুন্দর জীবনযাপন করতো, জ্যোৎস্না দেখলে যার উড়ে বেড়াতে ইচ্ছে করতো, সেই মেয়েটা মানে টাকার তাড়নায় কারো মানে যৌবনের লালসার শিকার হয়ে সে ঢাকায় চলে গেল এবং তাকে পরের রাতে সে 2 বছর জেল খাটলো একদম বিনা অপরাধে, টাকার কারণে। পরে দেখা যাচ্ছে যে যখন সে তার সত্য ঘটনার উদ্ঘাটন হয়ে গেল, জেল থেকে যখন সে ছাড়া পেল, এরপরে সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাটা ঘটলো সেটা সে ভাবছে যে আমি তো 2 বছর নিশ্চিন্তে ছিলাম, আমার খাবারের কোনো টেনশন ছিল না, যখন বের হয়ে গেলাম এখন আমি কি খাবো, কোথায় যাব, এই চিন্তা করতে করতে যখন সে রাস্তা পার হচ্ছে একটা ট্রাক এসে তাকে মেরে দিল। এই যে জীবনের পরিণতি, এগুলো তো এইসব ঘটনা আমরা যেমন আমাদের সমাজে প্রতিনিয়ত দেখতে পাই। এই ঘটনাগুলো জাদু বাস্তবতায় এই জিনিসগুলো মানে সমাজের এই ঘটনাগুলো মানে আমাদের মনে হবে যে অতি প্রাকৃত বিষয়। এক্ষেত্রে সুনীল, আজকে আমি যখন এখানে আসার আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা বলছেন, তার একটা কবিতার নামই আছে জাদু বাস্তবতা। চমৎকার একটা কবিতা। আমার যদিও স্মৃতিশক্তি খুবই পুরো, আমি স্মৃতি বেশি মনে থাকে না, তবে কবিতাটা পাঠ করতে পারলে ভালো হতো, আপনারা পড়ে নিতে পারেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে, খুবই চমৎকার একদম, মানে কবিতাটা পড়লে জাদু বাস্তবতা জিনিসটাকেই খুব সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছেন, আপনারা পড়তে পারেন। আমি যে ভিডিও করছেন শাকিল ভাই, ওনার লিঙ্কে আমরা দিয়ে দিতে পারি, আপনারা পড়ে নিতে পারেন। আমরা এবারে কথা শুনবো আমাদের আরেকজন লেখক আব্দুর রাজ্জাক, কবি ও প্রাবন্ধিক। তার কাছে শুনি জাদু বাস্তবতা নিয়ে তার ভাবনাটা আমরা একটু শুনতে পারি। ধন্যবাদ। আসলে জাদু বাস্তবতার উপর আমার তেমন পড়াশোনা নেই। যদি আমরা কাফকার মেটাফরমোসিসের কথা বলি, তাহলে বলতে পারি যে এটাকে ঠিক জাদু বাস্তবতা বলা যায় না। এটা কাফকা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে সমাজের বাস্তবতাটা, সামাজিক সম্পর্ক, আত্মীয় স্বজন, অন্যদের সাথে একজন মানুষের সম্পর্ক কীরকম হয়, বিশেষত যিনি রুটি রুজি রোজগার করেন। এবং এই জাতীয় ঘটনা বাংলাদেশেও ঘটে, যিনি রুটি রুজি সব কিছু নিয়ে আসতেছেন, সবার মুখে ভাত দিচ্ছেন, এবং তার এরকম কঠোর পরিশ্রমের ফলশ্রুতিতেই পুরো সংসারটাই চমৎকারভাবে জীবনযাপন করতেছে। হঠাৎ করে যখন এই যে রোজগারকারী ব্যক্তিটি নিজেই অসুস্থ হয়ে পড়বেন, পরবর্তী সময়ে তিনি সবার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তার জন্য আসলে কেউ কিছু করবে না। এবং এই বিষয়টাকেই আমাদের সামনে তুলে ধরে কাফকা দেখিয়েছেন যে একজন মানুষ, সে তখন আর মানুষ থাকে না, একটা তেলাপোকায় পরিণত হয়। এবং এই তেলাপোকাটা সব কিছুই বোঝে, কিন্তু তাকে আর কেউ বোঝে না। তো এটা আমরা যদি বাংলাদেশের কথা বলি, যে আসলে আমার অর্জনটুকুই সবাই চায়, কিন্তু আমি ব্যক্তি হিসাবে আমাকে কেউ চায় না। পলুর বলদের মতো আমরা খেটে মরি, কিন্তু আমাদের আসলে কেউ। ঠিক একই রকম ভাবে আপনি যদি সোনার তৈরি কবিতাটা বলেন, সেখানে যে ভাব তুলে ধরা হয়েছে, আসলে কাফকার এই মেটাফরমোসিস গল্পটাতে আমি মনে করবো যে একই রকম বাস্তবতা তুলে ধরা হয়েছে। আর খোয়াবনামাতে যে বিষয়টা আছে, এটা আসলে মিথের ব্যবহার করা হয়েছে। যেহেতু জাদু বাস্তবতা সম্পর্কে আমার গভীর জ্ঞান নাই, তারপরে আমি বলবো যে খোয়াবনামাতে কাতলাহার বিল এবং কার বাবা না, তো যা এটা তুলে ধরা হয়েছে, সব কিছু মিলে এইটা বেশ করে ওই কি রফিকের বাবা না কাকা বলে গেছে। হ্যাঁ, তো এই যে সেই ফকির কোনো এক সময় ছিল, এবং তার কাছ থেকে খোয়াবনামার বইটা নিয়ে তার নাত জামাই যেভাবে মানুষের খোয়াবের বর্ণনা দিত,
যার ফলে মানুষ তাকে মনে করতো যে এই নাতি জামাই যেভাবে করে তার চেয়েও অনেক বেশি ছিল আপনার সেই ফকিরের, যার কাছ থেকে খবনামা বইটা পাওয়া গেছে। এবং সেখান থেকে ধীরে 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 একদিকে আধুনিকতার দিকে চলে আসে মানুষ, দেশ ভাগ হচ্ছে, তারপরে সেখানে দেশ ভাগ হওয়ার ফলে দুই প্রকারের মানুষ দুই দিকে যাচ্ছে, হিন্দু মুসলিম সমস্যা, তারই সাথে আবার মুসলমানদের মধ্যে একটা টাউট শ্রেণী কিভাবে সাধারণ মানুষদেরকে ঠকাচ্ছে, এই বিষয়গুলা। আর একই সাথে সেই মিতের কত আগে সেই কাকড়াহার বিলের পাকুড় গাছের ও সেই ফকির গিয়ে বাসা বেঁধেছে এবং সে সেখান থেকে কাকড়াহার বিল শাসন করতেছে। এটাকে একদিক দিয়ে মিথ, একদিক দিয়ে ওই সময়ের মানুষের আসলে এরকম কিছু বিশ্বাস ছিল এবং এখনো এই বিশ্বাসটা অটুট রয়েছে। এই যে গাজী কালু, খোয়াজ খিজির, এই সমস্ত চরিত্রগুলা এখনো কিন্তু আমাদের মাঝে রয়ে গেছে, এখনো মানুষ বিশ্বাস করে। অন্তত একটা বড় অংশের গ্রাম অঞ্চলের মানুষ, বড় অংশের মানুষ এটা কিন্তু বিশ্বাস করে। আমরা যখন ছোটকালে পানিতে শাপলা তুলতে যেতাম, মাছ ধরতাম, তখন আমাদের মারা বলতো যে খবরদার পানিতে প্রস্রাব করবি না, কেননা ওখানে নাকি খোয়াজ খিজির থাকে, অতএব তার মুখে প্রস্রাব পড়বে। তো এরকম ভাবে সুন্দরবন অঞ্চলে কিন্তু একটা প্রবাদ প্রচলিত আছে এবং একটা মানুষ মেনে চলে। সেটা হচ্ছে কি, একটা নির্দিষ্ট দিনে অর্থাৎ মঙ্গলবার অথবা শনিবারে এই সময়ে তারা যদি জঙ্গলে মধু সংগ্রহ করতে যায় বা কাঠ সংগ্রহ করতে চায়, তাহলে ওখানকার যে একজন সেই পীর আছে, পীর যিনি কোন এক সময় ছিলেন, এখন নাই, কিন্তু তার আত্মা তাকে সংরক্ষণ করে, এটা বিশ্বাস করে। এবং এই বিশ্বাসটা যেহেতু আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বেশ সুবিধাজনক, আমি নিজেও এটাকে উৎসাহিত করব। কেন অন্তত সপ্তাহে 2 দিন যদি তারা সুন্দরবনে গিয়ে মধু আহরণ বা গাছ কাটা থেকে বিরত থাকে, অন্তত প্রকৃতি সপ্তাহে 2 দিন অন্তত ধ্বংস হওয়া থেকে বিরত থাকলো। তো এরকম এখনো আমাদের ভেতরে অনেক মিথ আছে, এইগুলাকে মানে পরাবাস্তবতায় রূপান্তরিত করার জন্য আসলে শক্তিশালী লেখকের প্রয়োজন আছে, যেটা এখন পর্যন্ত আমার কাছে মনে পড়ে, মানে হয় নাই। আপনার আত্মজ্জামান ইলিয়াসের কিছু ছোট গল্পের মধ্যে কিছুটা পরাবাস্তবতার, জাদু বাস্তবতার হিন্টস পাওয়া যায়, স্পর্শ পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে পরাবাস্তবতা, জাদু বাস্তবতা নিয়ে যে ওরকম সাহিত্য রচিত হয়েছে, যেটা মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে বা বিদগ্ধ পাঠকদের আলোচনা সমালোচনার বিষয়ে পরিণত হয়েছে, আমার মনে হয় না এখন পর্যন্ত সেরকম কোনো আছে। যে হাসান আজিজুল হক এবং বিশেষ শহীদুল জহিরের ক্ষেত্রে, শহীদুল জহির, হ্যাঁ, এনাদের বেশ আলাপ আলোচনা আছে। আমার ওইটা জানা নাই। তো এর চর্চা বাংলাদেশে খুবই কম। আর বাবুল ভাই যেটা বললেন যে ল্যাটিন আমেরিকার যদিও আপনার জাদু বাস্তবতার বেসিক রিয়েলিজমের জন্ম হলো ইউরোপে, কিন্তু সেইটা আবার ল্যাটিন আমেরিকাতে গিয়া ডালপালা মেরে তারাই সে লিড টেনে নিল। তার কারণ হচ্ছে ওদের সমাজের গঠনটার সাথে এই জাদু বাস্তবতার ধারণাটা মিলে গেছে। যদি আমরা ভারতেও কিন্তু এর প্রভাব আছে, যেমন সুবিমল মিশ্র, তারপরে তারা কিন্তু এই জাদু বাস্তবতা নিয়ে দারুণ তাদের কাজ আছে। বাংলা সাহিত্যে আছে, বাংলা সাহিত্যে কিন্তু অনেকেই কাজ করে, কিন্তু এই ধারাটা আমাদের এখানে আলোচনা অত বেশি মানে বিকশিত হতে পারে নাই, কারণ যেহেতু এটা নতুন ধারা। 1-2 নম্বর হচ্ছে যেহেতু আমরা এখনো সাহিত্যের বিভিন্ন শাখা নিয়ে যতটা গভীরভাবে চিন্তা করা দরকার অত গভীরভাবে চিন্তা করতে পারি না। আমাদের চিন্তার মানে ভাষা চিন্তার কারণে আমরা এখনো এই দিকে ঢুকতে পারিনি। হয়তো বা কেউ লিখলো, কেউ মানে আমাদের নতুন প্রকাশিত